আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এমওডিসি সৈনিক পদে সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে 14 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং 10 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে এসব নিয়ে বিস্তারিত সকল তথ্য আমরা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেটা আপনারা দেখে নেবেন। এখন আমরা দেখব যে এখানে আবেদনপত্রটা আপনারা কিভাবে পূরণ করবেন। যেরকমটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমওডিসি সৈনিক পদে আবেদনের যে আবেদন ফর্ম, সেটা তো এটা আপনারা কিভাবে খুঁজে পাবেন, কিভাবে পূরণ করবেন, এটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে, গুগল বা ওয়েব ক্রোম যেটা আছে মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে, সেখানে চলে আসবেন। আসার পরে ভিডিও ডেসক্রিপশনে আমি যে লিঙ্কটা দিব সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে আসার পরে অনেকে বুঝতে পারছেন না যে আপনারা চাকরির আবেদন ফর্মটা কিভাবে খুঁজে পাবেন। সেক্ষেত্রে এই যে ব্রাউজ জবস লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে এমওডিসি সৈনিক রিক্রুটমেন্ট 2025 লেখা আছে। এখানে যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনাদেরকে সার্কুলারটা নিয়ে যাবে। এখানে গেলে আপনারা সার্কুলারটা বিস্তারিত দেখতে পারবেন। আপনারা যদি ভিও ট্রেডে ক্লিক করেন তাহলে দুইটা ট্রেড এখানে চলে আসবে, যে দুইটা ট্রেডের যে কোনো একটা ট্রেডে আপনি আবেদন করতে পারবেন। প্রথম ট্রেড হচ্ছে ক্লার্ক, এখানে আবেদন করতে পারবেন, অথবা জেনারেল ডিউটি বা জিডিতে আবেদন করতে পারবেন। তো আমি জিডিতে আবেদন করার জন্য অ্যাপ্লি বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিক্যান্ট। হ্যাঁ, আপনি নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করবেন। এরপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি এমওডিসির সন্তান কিনা নাকি জেনারেল ডিউটি। তো আমি জেনারেল ডিউটিতে আবেদন করব, এটা ক্লিক করে নিলাম। নেওয়ার পরে অ্যাপ্লি এজ নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমি শুরুতে যে আবেদন ফর্মটা দেখিয়েছিলাম সেটা কিন্তু চলে এসেছে। আপনাকে আবেদন ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনের দুটি ধাপ। প্রথম ধাপে আবেদন ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। যেমন প্রথমে রয়েছে অ্যাপ্লাইড ফর দ্য ডিস্ট্রিক্ট, আপনি আপনার নিজের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেন্টস নেম, আপনার নাম সিলেক্ট করবেন, পিতার নাম সিলেক্ট করবেন, পিতার নাম লিখে দিবেন। এরপর হচ্ছে পিতার নাম বাংলা এখানে লিখবেন। বাবার এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিবেন। এরপর হচ্ছে ফাদার্স পাসপোর্ট, আপনার পিতার যদি কোনো পাসপোর্ট থাকে সেটা আপনাকে এখানে দিতে হবে। এরপর হচ্ছে ফাদার স্ট্যাটাস, উনি কি জীবিত আছেন নাকি উনি মৃত, সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। ডেট অফ বার্থ, এখানে আপনার নিজের ডেট অফ বার্থ আপনি লিখবেন। এরপর হচ্ছে আপনার রিলিজিয়ন, সেটা কি ইসলাম, হিন্দুজম অথবা অন্য কিছু থাকলে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি থাকে তাহলে এখানে দিবেন, যদি না থাকে আপনার বার্থ রেজিস্ট্রেশন কার্ডের নাম্বার দিতে হবে। আপনার হাইট লিখবেন, এখানে লিখবেন ফিট। সাপোজ আপনি 5 ফিট 7 ইঞ্চি হচ্ছে আপনার উচ্চতা, ফিটে লিখবেন 5 আর ইঞ্চিতে লিখবেন 7, এই হচ্ছে 5 ফিট 7। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে এখানে দিবেন। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনে মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নাম বাংলায় পূর্ণ নামটা এখানে দিতে হবে। আপনার মাতার নাম দিতে হবে, মাতার নাম বাংলায় দিতে হবে। মাতার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। মাতার যদি পাসপোর্ট থাকে সেটা দিতে হবে। মাদার জীবিত আছেন কিনা, অর্থাৎ আপনার মা কি জীবিত আছেন নাকি মৃত, সেটা এখানে দিতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন। জেন্ডার দিবেন, অবশ্যই প্রার্থীর যে জেন্ডার সেটা দিবেন এখানে, যেরকমটা আপনারা জানেন যে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ছাড়া আবেদন করতে পারবেন, কিন্তু এই যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এটা ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। তো এরপর হচ্ছে ওয়েট, সাপোজ আপনি 55 কেজি এবং 600 গ্রাম এভাবে লিখবেন। 55 কেজি 500 গ্রাম, 55 কেজি 30 গ্রাম এভাবে লিখবেন। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনম্যারিড হতে হবে। এরপর হচ্ছে কনফার্ম মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি যে আপনার একটা ছবি দিতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে সে আপনাকে হচ্ছে আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার রয়েছে বা কম্পিউটারের যে দিস পিসি রয়েছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনার ছবিটা আপনি এখানে আপলোড করে দিবেন। কীরকম ছবি দিবেন, পাসপোর্ট সাইজের ছবি দিবেন এবং একটা কালারিং ফটো দিতে হবে, সাদা কালো ছবি দিলে হবে না। ছবিটার সাইজ হইতে হবে 100 কেবি, সর্বোচ্চ 100 কেবি। ডাইমেনশন হতে হবে 300x300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড হতে হবে সলিড ব্যাকগ্রাউন্ড। সলিড ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা হয় সাদা হতে হবে, অথবা নীল হতে হবে, অথবা সবুজ, যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে। ফরম্যাট হতে হবে জেপিজি অথবা পিএনজি। যেখান থেকে আপনারা ছবিটা তুলবেন তারা এসব কিছু বুঝে, তারা এগুলো ঠিকঠাক করে দিবে। আর যদি নিজে তোলেন তাহলে আশা করি বিষয়গুলো আপনি জানেন। ফেস মাস্ট বি ক্লিয়ারলি ভিজিবল, নো সানগ্লাস অর হেডস, বলতেছে যে আপনার ফেসটা অবশ্যই ভালোভাবে দেখা যেতে হবে। আপনার চোখে কোনো প্রকার সানগ্লাস থাকতে পারবে না, অথবা আপনার মাথায় কোনো ধরনের যে টুপিগুলো আমরা ইউজ করি সেগুলো থাকতে পারবে না। ক্যাপ
ক্যাপ মানে হচ্ছে যে স্টাইলিশ টুপিগুলো আমরা ইউজ করি সেগুলো মাথায় থাকতে পারবে না। এরপর আপনাকে লিখতে হবে বর্তমান ঠিকানা, প্রথমে স্থায়ী ঠিকানা লিখতে হবে, বর্তমান ঠিকানা লিখতে হবে। কেয়ার অফের জায়গায় আপনার অভিভাবকের নাম দিবেন, ভিলেজ দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন, এরপরে পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন। অনেকেই পোস্ট কোড খুঁজে পান না, আপনার যে নিজের আইডি কার্ড অথবা আপনার পিতার আইডি কার্ডের পেছনের অংশটাতে দেখবেন এখানে পোস্ট কোড লেখা আছে, আপনার পোস্টাল কোডটা সেটা এখানে লিখবেন। অনেকের দেখা যায় পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম হয়, সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করে আপনি সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে দিলে এই যে ঘরগুলো রয়েছে সেগুলো আর পূরণ করতে হবে না। এডুকেশনাল কোয়ালিফিকেশনস, আপনার এখানে প্রথমে এসএসসির যত যোগ্যতা রয়েছে, এসএসসির এক্সামিনেশন কী ছিল আপনার, এসএসসি নাকি ভোকেশনাল নাকি দাখিল সেটা লিখবেন। আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন, আপনার রোল নাম্বার কত ছিল, রেজাল্ট কত এসেছে এবং গ্রুপ বা সাবজেক্ট কী ছিল, পাসিং ইয়ার কত সালে পাস করেছেন। এখানে যেহেতু এসএসসি পাশের একটা পদ, আপনি এসএসসি দিলেই হবে এখানে যোগ্যতাটা। কেউ যদি অতিরিক্ত যোগ্যতা হিসেবে এইচএসসি দিতে চান, আপনি যদি পাশ করে থাকেন তাহলে এইচএসসিটাও এখানে ফিল আপ করে দিতে পারেন। এখন আসি নিচে আদার্স ইনফরমেশনে। এখানে লেখা আছে আপনি ইতিপূর্বে কোনো অপরাধের সাথে সাজাপ্রাপ্ত হয়েছেন কিনা, আপনি নোতে ক্লিক করবেন। এখানে এই যে নো অপশনটাতে ক্লিক করবেন। ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, করে থাকলে ইয়েস, না করে থাকলে নো। ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন, যদি হয়ে থাকেন ইয়েস অথবা নো। ইতিপূর্বে আপনি কোনো কঠিন বা দুরারোগ্য ব্যাধিতে ভুগেছেন এবং বর্তমানে ভুগছেন, যদি হয় তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবেন। ইতিপূর্বে আপনি BRU কর্তৃক পরীক্ষায় নির্বাচিত হয়ে সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন কি না, যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস অথবা নোতে ক্লিক করবেন। ডিক্লারেশন, অঙ্গীকারনামা, সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক কোনো লেনদেন আপনি করবেন না। বিস্তারিত বিষয় যদি করে থাকেন বা করেন তাহলে আপনাকে চাকরিচ্যুত করা হবে এবং শাস্তিযোগ্য অপরাধ আপনাকে শাস্তি দেওয়া হবে। এটা কি আপনি জানেন কি না, এই বিষয়ে আপনি জানেন, আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে এমওডিসিতে ভর্তিত প্রার্থীদের অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি, দালাল, কম্পিউটারের দোকান কিংবা অন্য কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখায়। এক্ষেত্রে তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বাসযোগ্য উপায়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রার্থীদের মৌখিক লিখিত চুক্তি করে অর্থের বিনিময়ে আর্থিক লেনদেনের চেষ্টা করে। এই জাতীয় প্রলোভনে কোনো অসাধু ব্যক্তি বা দালাল সম্পৃক্ততা প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্যতা বলে বিবেচিত হবে। এই বিষয়ে কি আপনি জানেন? অর্থাৎ আপনি যদি কারো মাধ্যমে কোনো লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনার চাকরি হবে না, আপনি যে পর্যায়ে যান না কেন, রিটেন, মেডিকেল, ভাইবা যে কোনো পর্যায় থেকে আপনাকে বাদ দিয়ে দিবি। ইভেন যদি আপনার চাকরি কনফার্মও হয়, এরপরে গিয়ে প্রমাণ পাওয়া যায় যে আপনি এই ধরনের কাজ করেছেন, তারপরেও কিন্তু আপনাকে বাদ দিয়ে দিবে। এটা কি আপনি জানেন? এখানে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে সুপারিশ করা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে কি আপনি জানেন? আচ্ছা, অনেকে আছে বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চতর পদে কর্মরত, তারা হয়তো অনেক সময় সুপারিশ করে বা হচ্ছে কোনো মন্ত্রী বা হচ্ছে কোনো এমপি বা কারো দ্বারা সুপারিশ করায়। এখানে বলা হয়েছে যে সুপারিশ যদি করে কেউ তাহলে অযোগ্যতা বলে বিবেচিত হবে, চাকরি হবে না। এই বিষয়টা আপনি জানেন কি না? আপনি এখানে এসে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনি যখন নেক্সটে যাবেন, যেহেতু আমি আবেদন ফর্মটা পূরণ করি নাই তো আমাকে নেক্সটে নিবে না, আপনি যখন নেক্সটে যাবেন তখন আপনাকে হচ্ছে আবেদন ফি দিতে হবে। এখানে কত টাকা বলা আছে? সর্বসাকুল্যে মোট 300 টাকা হচ্ছে আবেদন ফি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি বুঝতে পেরেছেন। তো পেমেন্ট করার পরেই কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হবে। আবেদনের 15 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে, ঠিক আছে? আপনি তো ফি পরিশোধটা করবেন, টাকাটা জমা দেওয়ার পরপরই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে, এখানে কিন্তু লেখা আছে। সো 15 দিনের মধ্যে আবেদন করার পরে 15 দিনের মধ্যে যদি কেউ প্রবেশপত্র প্রিন্ট করতে না পারেন তাহলে আর প্রিন্ট করতে পারবেন না। সো আবেদন করার পরপরই আপনারা সেটা প্রিন্ট করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি বিস্তারিত বিষয় বুঝতে পেরেছেন। যারা এখন আবেদন করেননি, আবেদন শুরু হয়েছে, শুরুর দিকে আবেদনটা করে ফেলবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।